ভেকনা নামক মনস্টার এখন তার কালো পৃথিবীকে আমাদের পৃথিবীর সাথে মিলিয়ে দিতে চলেছে। বাচ্চাদের দল কোনোভাবেই ভেকনার পরিকল্পনা এবং দানবীয় শক্তির সাথে পেরে উঠছিল না। কারা এই যুদ্ধে বিজয়ী হবে তা জানতে হলে এখনই স্ট্রেঞ্জার থিংসের শেষ পর্বটি দেখার জন্য বসে পড়ুন। এপিসোড 7 শুরু হয় ম্যাক্সের অবশেষে জ্ঞান ফেরার মাধ্যমে। যদিও সে তার শরীর অনুভব করতে পারছিল না, তবুও সবাই তাকে ফিরে পেয়ে অত্যন্ত খুশি ছিল। সে তার ফিরে আসার জন্য লুকাসকে কৃতিত্ব দেয়। 11 এবং বাকিরা সেখানে পৌঁছলে ম্যাক্স জানায় যে হোলি এখনও আপসাইড ডাউনে আটকে আছে এবং তাকে উদ্ধার করা প্রয়োজন। হোলি ভেকনার গুহায় অন্যান্য শিশুদের সাথে জেগে ওঠে। সে নিজেকে মুক্ত করে বাইরে আসে এবং মাইন্ড ফ্লেয়ারের বিশাল জগৎ দেখতে পায়। এদিকে ডাস্টিন, ন্যান্সি এবং জোনাথন আবার একত্রিত হয়। ডাস্টিনের গবেষণা অনুযায়ী হোলি শুধু আপসাইড ডাউনে নেই, বরং আরও গভীর কোনো স্তরে আছে। আমরা হোলিকে একটি পথের দিকে দৌড়াতে দেখি, যা মাইন্ড ফ্লেয়ারের রাজ্য থেকে আপসাইড ডাউনে পড়ার একটি পথ। সে ঝাঁপ দেয় এবং হকিন্স ল্যাবের দিকে পড়তে থাকে। ল্যাবের বাইরে এরিকা, মিস্টার ক্লার্ক এবং বোম্যান নামক এক ব্যক্তি বেলুন ব্যবহার করে ডাস্টিনের সিগন্যাল খোঁজার চেষ্টা করছিল। এদিকে উইল জয়েসকে স্বীকার করে যে সে নিজেকে ভেকনার একটি ব্যর্থ অংশ মনে করে। সে জানায় ভেকনা তাকে বাধ্য করত রাতে ওই মানসিক গুহাগুলো তৈরি করতে এবং 12 জন শিশুকে ব্যবহার করে ভেকনা তার শক্তি বাড়িয়ে পৃথিবী ধ্বংস করতে চায়। জয়েস তাকে সান্ত্বনা দিয়ে বলে যে হোলির পালিয়ে আসাই প্রমাণ করে যে ভেকনাকে হারানো সম্ভব। কালি এবং জিম ডাস্টিনের সিগন্যাল পেয়ে বাকিদের নিয়ে সেখানে পৌঁছায়। 11 তার শক্তি ব্যবহার করে ল্যাবের চারপাশের মিলিটারি ক্যামেরাগুলো অকেজো করে দেয় এবং একটি পোর্টাল খোলে। একটি উদ্ধারকারী দল আপসাইড ডাউনে প্রবেশ করে ন্যান্সি, জোনাথন এবং ডাস্টিনকে খুঁজে পায়। মাইক সাথে সাথেই জিজ্ঞেস করে হোলি কোথায়। ন্যান্সি ব্যাখ্যা করেছিল যে তারা হোলির পড়ে যাওয়ার শব্দ শুনতে পেয়েছিল এবং শব্দের দিকে ছুটে গিয়েছিল। তারা দেখেছিল হোলি শূন্যে ঝুলে আছে, কিন্তু তারা তার কাছে পৌঁছনোর আগেই ভেকনা অর্থাৎ হেনরি তাকে ধরে ফেলে এবং নিজের ডাইমেনশনে টেনে নিয়ে যায়। এই সত্য প্রকাশের পর মাইক এবং দলের বাকিরা ক্ষুব্ধ ও বিধ্বস্ত হয়ে পড়ে। হেনরি তার রাজ্যে হোলিকে আবারও গুহার ভেতরে বন্দি করে ফেলে। এদিকে ডাস্টিন দলের কাছে তার গবেষণার ফলাফল ব্যাখ্যা করে। আপসাইড ডাউন আসলে কোনো আলাদা জগৎ নয়, বরং এটি একটি ব্রিজ বা ব্ল্যাক হোল, যা হকিন্সকে আরও অন্ধকার এবং মরণঘাতী একটি ডাইমেনশনের সাথে যুক্ত করেছে। সে এটিকে ব্যাড ওয়ার্ল্ড বা অশুভ জগৎ নামে অভিহিত করে, যেখান থেকেই সব দানবদের উৎপত্তি, যা D&D গেমের ধারণার সাথে মিলে যায়। ডাস্টিন ধারণা দেয় যে কয়েক বছর আগে যখন 11 হেনরিকে সেই শূন্য স্থানে পাঠিয়ে দিয়েছিল, তখনই এই ব্রিজের সৃষ্টি হয়েছিল। গত বছর যখন তারা ভেকনাকে মেরে ফেলেছিল, তখন সে আসলে সুস্থ হবার জন্য ওই জগতে ফিরে গিয়েছিল, যার কারণে তাকে কখনো আপসাইড ডাউনে খুঁজে পাওয়া যায়নি। উইল একটি ভয়ঙ্কর তথ্য যোগ করে। হেনরি শিশুদের লক্ষ্য বানায় কারণ তাদের মন অনেক নমনীয় থাকে, এবং সে বন্দি করা 12 জন শিশুকে ব্যবহার করে তার শক্তি এক অনন্য উচ্চতায় নিয়ে যেতে চায়। ম্যাক্স প্রকাশ করে যে হেনরির চূড়ান্ত লক্ষ্য হল ডাইমেনশনগুলোর মাঝে স্থায়ী পর্টাল বা গেট খুলে দেওয়া, যার ফলে দুই জগৎ একে অপরের সাথে মিশে যাবে এবং ধ্বংস হয়ে যাবে। উইল বুঝতে পারে যে হেনরি আজ রাতেই এই পরিকল্পনা কার্যকর করার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে হেনরি বন্দি থাকা অন্যান্য শিশুদের প্রভাবিত করতে শুরু করে। সে তাদের বলে যে ম্যাক্স নামের এক অশুভ দানব হোলিকে মগজ ধোলাই করেছে, যেন হোলি হেনরিকে অশুভ মনে করে। সে দাবি করে যে হোলির এই বিশ্বাসঘাতকতার কারণে সে হয়তো কাউকে বাঁচাতে পারবে না। আতঙ্কিত হয়ে শিশুরা হোলিকে হেনরির কাজে সাহায্য করানোর জন্য রাজি করানোর প্রতিশ্রুতি দেয়। হেনরি এতে খুশি হয়। অন্যদিকে শিশুরা তার বিরুদ্ধে চলে গেলেও হোলি অবিচল থাকে। বাস্তব জগতের দলটি তাদের আক্রমণের চূড়ান্ত পরিকল্পনা তৈরি করে। স্টিভ প্রস্তাব দেয় যে যেহেতু তারা সরাসরি ব্রিজের মাধ্যমে ব্যাব ওয়ার্ল্ডে পৌঁছাতে পারবে না, তাই তারা সেই মুহূর্তটির জন্য অপেক্ষা করবে যখন হেনরি দুই জগৎকে মেলাতে শুরু করবে। ঠিক সেই মুহূর্তে যখন দুই জগতের দেওয়াল দুর্বল হয়ে যাবে, তখনই তারা ভেতরে ঢুকে ভেকনাকে মেরে শিশুদের উদ্ধার করতে পারবে। 11 এবং কালি দুজনেই এই আক্রমণে নেতৃত্ব দিতে রাজি হয় এবং তাদের শক্তি একত্রিত করে হেনরিকে শেষ করার পরিকল্পনা করে।
ডাস্টিন সিদ্ধান্ত নেয় যে শিশুরা নিরাপদ হওয়ার সাথে সাথে সে পাওয়ার সোর্সের কাছে বোমা বসিয়ে ব্রিজটি ধ্বংস করে দেবে যাতে হকিন্স চিরতরে এই বিপদ থেকে মুক্তি পায় মানসিক জগতে হোলি বাকি শিশুদের সত্যটা বোঝানোর চেষ্টা করে কিন্তু তারা ততক্ষণে হেনরির নিয়ন্ত্রণে চলে গেছে সে যখন ডেরেককে সত্য বলার জন্য অনুরোধ করে ডেরেক নিজের বাবা মায়ের প্রাণের ভয়ে মিথ্যা বলে যে হেনরি সঠিক কথা বলছে এরপর শিশুরা হোলিকে আক্রমণ করে এবং ধস্তাধস্তির সময় মাইকের দেওয়া হোলির নেকলেসটি ভেঙে যায় জিম এবং জয়েস যখন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিল তখন জিম কালির প্রতি তার অবিশ্বাসের কথা স্বীকার করে সে জয়েসকে বলে যে কালি যদি বিশ্বাসঘাতকতা করে তবে 11কে বাঁচাতে সে কালিকে মেরে ফেলতেও দ্বিধা করবে না জয়েস ইতস্তত করলেও এতে সম্মতি দেয় মাইক এবং রবিন বোমা তৈরির কাজ শেষ করে অন্যদিকে স্টিভ ডাস্টিনের কাছে গিয়ে এডি মুনসন সম্পর্কে আগে করা মন্তব্যের জন্য ক্ষমা চায় স্টিভ স্বীকার করে যে এডি একজন প্রকৃত হিরো ছিল যে অনেকের জীবন বাঁচিয়েছিল ডাস্টিন আবেগপ্রবণ হয়ে তার বন্ধুর জন্য ক্ষমা প্রার্থনা গ্রহণ করে এক ব্যক্তিগত মানসিক কথোপকথনে কালি 11-এর সাথে তাদের জীবনের চক্র নিয়ে কথা বলে সে সতর্ক করে যে তারা যদি ডক্টর কে হারিয়েও দেয় তবুও ভবিষ্যতে অন্য কোনো পাপা আসবে কালি যুক্তি দেয় যে যতক্ষণ তাদের এই শক্তি থাকবে মাইক সহ তাদের প্রিয়জনরা সবসময় বিপদে থাকবে কারণ কেউ না কেউ সবসময় শক্তিশালী শিশু তৈরির জন্য তাদের রক্ত চাইবে সে পরামর্শ দেয় যে পৃথিবী এবং তাদের বন্ধুদের বাঁচানোর একমাত্র উপায় হতে পারে নিজেদের উৎসর্গ করা এই রূঢ় সত্য 11কে গভীর শোকে নিমজ্জিত করে তখনই তারা ভেতরে ঢুকে ভেকনাকে মেরে শিশুদের উদ্ধার করতে পারবে 11 এবং কালি দুজনেই এই আক্রমণে নেতৃত্ব দিতে রাজি হয় এবং তাদের শক্তি একত্রিত করে হেনরিকে শেষ করার পরিকল্পনা করে ডাস্টিন সিদ্ধান্ত নেয় যে শিশুরা নিরাপদ হওয়ার সাথে সাথে সে পাওয়ার সোর্সের কাছে বোমা বসিয়ে ব্রিজটি ধ্বংস করে দেবে যাতে হকিংস চিরতরে এই বিপদ থেকে মুক্তি পায় बताया नहीं आज कोई डिलीवरी आने वाली है आज तो कोई डिलीवरी नहीं थी तो फिर ये कौन है বোম্যানের নেতৃত্বে দলটি আপসাইড ডাউনে প্রবেশের জন্য ল্যাবের দিকে রওনা হয় মিস্টার ক্লার্ক রিমোট ডিভাইসের সাহায্যে গেটগুলো খুলে দেয় এবং দলটি মিলিটারি গার্ডদের সাথে লড়াই করে পোর্টালে পৌঁছায় 11 ডক্টর কে এর মুখোমুখি হয় যিনি 11কে মারতে চাননি কারণ তার 11কে জীবিত প্রয়োজন ছিল পুরো দলটি শেষ পর্যন্ত আপসাইড ডাউনে প্রবেশ করে এবং কালি এবং 11 নিজেদের সর্বোচ্চ আত্মত্যাগের জন্য প্রস্তুত থাকে এপিসোডটি শেষ হয় এক গা শিউরে ওঠা দৃশ্যের মাধ্যমে অশুভ ডাইমেনশনের একটি ডিনার টেবিলে হেনরি আহত হোলিসহ সব শিশুকে নিয়ে বসে আছে সে সবার হাত ধরে এবং স্ক্রিন কালো হয়ে যাওয়ার সাথে সাথে দেখা যায় সে সফলভাবে সব শিশুকে তার পূর্ণ মানসিক নিয়ন্ত্রণে নিয়ে এসেছে এপিসোড 8-এর শুরুতে দেখা যায় ডক্টর কে এক বিশাল সৈন্যবাহিনীকে আপসাইড ডাউনের ভেতর পাঠান সেখানে পৌঁছে তিনি লক্ষ্য করেন যে গেটগুলো স্বয়ংক্রিয়ভাবে হ্যাক করা হচ্ছে যা নির্দেশ করে যে বাইরে থেকে কেউ সাহায্য করছে রেডিও সিগন্যালের বিঘ্ন থেকে তিনি বুঝতে পারেন যে দলটি রেডিও টাওয়ার থেকে কাজ করছে এদিকে জিম 11 এবং কালিকে ল্যাবের উদ্দেশ্যে নামিয়ে দেওয়া হয় এবং দলের বাকিরা আবিসের দিকে যাওয়ার প্রস্তুতি নেয় বিদায় নেওয়ার আগে মাইক 11কে সাবধানে থাকতে বলে তারা একটি আবেগঘন মুহূর্ত কাটায় এবং এরপর 4 জন মিলে লিফটে করে ল্যাবের ভেতর প্রবেশ করে অন্যদিকে হেনরি শিশুদের ক্ষমতা শুষে নিয়ে নিজেকে পুনরুজ্জীবিত করার চেষ্টা করছিল দলটি যখন আপসাইড ডাউনের রেডিও টাওয়ারে পৌঁছায় এবং ওপরে উঠতে শুরু করে তখন জিম এবং 11 পাপার ঘরে প্রবেশ করে যেখানে শৈশবে 11-এর ওপর পরীক্ষা নিরীক্ষা চালানো হতো সেখানে বোম্যান লাইট এবং সেন্সরি ডেপ্রিভেশন ট্যাঙ্ক চালু করে দেন জিম 11কে সতর্ক করে দেয় যে সে বাইরে থেকে সবকিছু পর্যবেক্ষণ করবে এবং 11 যেন কোনো অপ্রয়োজনীয় ঝুঁকি না নেয় 11 তাতে রাজি হয় এরপর তাকে পানির ভেতর নামানো হয় এবং ট্যাঙ্কটি বন্ধ করে দেওয়া হয় অন্যদিকে কালি চোখের ওপর পট্টি বেঁধে তার শক্তি ব্যবহারের প্রস্তুতি নেয় হকিন্সে ম্যাক্স এবং ভিকি রেডিও টাওয়ারে ছিল ম্যাক্স পরিস্থিতির পরিবর্তন অনুভব করে এবং সাহসের সাথে সেখানে দাঁড়িয়ে থাকে মনের গভীরে 11 কালির সাথে যোগ দেয়
তারা দুজনে মিলে ভেকনারের মনে প্রবেশ করে তাকে খুঁজে বের করার এবং নির্মূল করার পরিকল্পনা করে। রেডিও টাওয়ারে থাকা দলটি আতঙ্কের সাথে দেখে যে আবিস খুব দ্রুত নিচের দিকে নেমে আসছে। 11 ভেকনারের সাথে যোগাযোগ স্থাপন করে তার চেতনায় প্রবেশ করে এবং নিজের শক্তি ব্যবহার করে নিজেকে, ম্যাক্সকে এবং কালিকে ভেকনারের পুরনো স্কুলের একটি স্মৃতিতে নিয়ে যায়। জায়গাটি ম্যাক্সের চেনা হওয়ায় সে পথ দেখায়। বাইরে জিম সংকেত দেয় যে অ্যাবিস আরও দ্রুত নিচে নামছে। ম্যাক্স এবং 11 একটি বাধা ভেঙে সামনে এগিয়ে যায়। একই সময় ডক্টর কে তার দল নিয়ে তদন্ত করতে রেডিও টাওয়ারে পৌঁছন। ভিকি ম্যাক্সকে নিরাপত্তার জন্য একটি ঘরে লুকিয়ে রাখে। টাওয়ারে থাকা দলটি যখন অ্যাবিসকে ধেয়ে আসতে দেখে, ডাস্টিন জিমকে জানায় যে সংঘর্ষের আর মাত্র 30 সেকেন্ড বাকি। জিম এই তথ্য 11কে দেয়। ম্যাক্স এবং 11 একটি পোর্টাল খোলার অপেক্ষা করতে থাকে, যা শেষ পর্যন্ত ঠিক তখনই খোলে যখন টাওয়ারটি অ্যাবিসের চাপে ভেঙে পড়তে শুরু করে। পোর্টাল খোলার পর 11 হেনরিকে শিশুদের সাথে দেখতে পায়। সে তার শক্তি ব্যবহার করে হেনরিকে ঘর থেকে বাইরে ছিটকে ফেলে দেয়। এই ধাক্কায় টাওয়ারটি প্রবলভাবে কেঁপে ওঠে এবং স্টিভ নিচে পড়ে যেতে থাকে। তবে 5 সেকেন্ড পরই জোনাথন তাকে ধরে ফেলতে সক্ষম হয় এবং টেনে ওপরে তোলে। হেনরি শিশুদের শক্তি ব্যবহার করতে না পারায় অ্যাবিসের নিচে নামা বন্ধ হয়ে যায়। টিম 2 এগিয়ে যাওয়ার প্রস্তুতি নিলে কালি শিশুদের সাথে দেখা করে। শুরুতে শিশুরা ম্যাক্সকে দেখে আতঙ্কিত হয় এবং তাকে দানব মনে করে, কিন্তু ম্যাক্স শপথ করে যে সে দানব নয়, বরং তাদের বন্ধু। টিম 2 যখন শিশুদের উদ্ধার করতে অ্যাবিসে প্রবেশ করে, তখন ক্ষিপ্ত হেনরি ভরে ফিরে আসে। সে 11কে দেখতে পায়, যে তাকে উপহাস করে বলে যে সে হেরে গেছে, কারণ ম্যাক্স ইতিমধ্যে শিশুদের নিয়ে পালিয়ে গেছে। হেনরি 11কে বন্দি করে, কিন্তু সে জানত না যে শিশুরা কালির মায়ার আড়ালে কাছেই লুকিয়ে থেকে সব কথা শুনছিল। 11 বোঝানোর চেষ্টা করে যে সে শিশুদের ব্যবহার করেছে, কারণ হেনরি তাদের তুচ্ছ জ্ঞান করেছিল। হেনরি তাকে কেবল শিশুদের বাঁচানোর জন্য নিজেকে বিপদে ফেলার কারণে বোকা বলে এবং তার ভেকনা রূপে রূপান্তরিত হয়। শিশুরা ভেকনার এই দানবীয় রূপান্তর প্রত্যক্ষ করে যখন সে 11-এর মনে প্রবেশ করে, তার জীবনের প্রতিটি স্মৃতি দেখতে থাকে। এক পর্যায়ে সে বুঝতে পারে শিশুরা শুরু থেকেই ওই ঘরে ছিল, কিন্তু সে যখন তাদের খুঁজতে যায়, ম্যাক্স ততক্ষণে সফলভাবে তাদের নিয়ে দূরে সরে গেছে। 11 এবং কালি হেনরিকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু সে তার মানসিক শক্তি ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে জোনাথন এবং তার দল সামনের দিকে এগোতে থাকে। স্টিভ তার জীবন বাঁচানোর জন্য জোনাথনকে ধন্যবাদ জানায়। এর পরপরই উইল মাইন্ড ফ্লেয়ারের দেহটি খুঁজে পায়, যার ভেতরে সমস্ত শিশুর আটকা পড়ে থাকা আত্মাগুলো ছিল। এদিকে ল্যাবে ফিরে এসে ভেকনা জিমের মনে প্রবেশ করে। সে জিমকে 11 এবং কালির মধ্যকার একটি গোপন কথোপকথন দেখিয়ে তাকে বিদ্রূপ করতে থাকে। কালির পরিকল্পনা ছিল শিশুদের বাঁচানোর পর এই বিপদ চিরতরে শেষ করতে 11 ও সে নিজে আত্মত্যাগ করবে। হেনরি এটি ব্যবহার করে জিমকে আতঙ্কিত করে তোলে, যে এমনিতেই 11-এর নিরাপত্তা নিয়ে চিন্তিত ছিল। হেনরি জিমের সামনে আবির্ভূত হয়ে তাকে হ্যালুসিনেশন বা বিভ্রমের শিকার বানায়। জিম সেই ছায়া মূর্তির দিকে গুলি চালায়, কিন্তু বাস্তবে সেই গুলিগুলো গিয়ে লাগে সেই ট্যাঙ্কে যেখানে 11 ডুবে ছিল। জিম পাগলের মতো কাঁচ ভাঙার চেষ্টা করে, যার ফলে 11, ম্যাক্স এবং কালি যে মানসিক জগতে একত্রে ছিল, সেখান থেকে তারা অদৃশ্য হয়ে যায়। বাস্তব জগতে জিম 11কে বাঁচাতে সক্ষম হয়। ভাগ্যক্রমে কোনো গুলি 11-এর গায়ে লাগেনি। এটি ছিল জিমের মনের ওপর হেনরির একটি মানসিক চাল। যাই হোক, এই মানসিক কারসাজির কারণে 11 ভীষণ রেগে যায়। একই সময়ে ডক্টর কে এর দল ম্যাক্স এবং ভিকিকে বন্দি করে। বেসমেন্টে প্রবেশ করার পর ডক্টর কে শিশুদের পুরো পরিকল্পনাটি জানতে পারেন। সেন্সরি ডিপ্রাইভেশন ট্যাঙ্কটি ক্ষতিগ্রস্ত হওয়া সত্ত্বেও 11 এবং কালি শিশুদের বাঁচানোর সিদ্ধান্তে অটল থাকে। 11 বুঝতে পারে যে হোলি শিশুদের একটি নিরাপদ গুহার দিকে নিয়ে যাচ্ছে। জিম তাদের মুখোমুখি হয় এবং জানায় যে ভেকনা তাকে তাদের আত্মঘাতী মিশনের পরিকল্পনাটি দেখিয়েছে।
সে তাদের জীবন এভাবে বিসর্জন দিতে অস্বীকার করে। 11 যুক্তি দেয় যে এই চক্রটি শেষ করার জন্য হেনরিকে মারতেই হবে, কিন্তু জিম 11কে কথা দিতে বাধ্য করে যে সে জীবিত অবস্থায় তার কাছে ফিরে আসবে। জিম তাকে বলে যে সে চায় 11 এমন একটি ভবিষ্যতের জন্য লড়াই করুক যেখানে সে সুন্দর জীবনযাপন করাতে পারবে, নিজের সন্তান হবে এবং শেষ পর্যন্ত একজন মা বাবার ভালোবাসা বুঝতে পারবে। জিমের কথায় প্রভাবিত হয়ে কালি শান্ত হয়। হঠাৎ বোম্যান তাদের সতর্ক করে দেয় যে সশস্ত্র ভাড়াটে সৈন্যরা ভবনে ঢুকে পড়েছে। গুহায় হেনরি, হোলি এবং শিশুদের নাগাল পেয়ে যায়, কিন্তু ডাইরেক্ট নামক একটি প্রাণী হেনরিকে গ্রাস করার জন্য গুহার আরও ভেতরে টেনে নিয়ে যায়। হোলি শিশুদের আশ্বস্ত করে যে হেনরি তাদের নিরাপদ জোনে প্রবেশ করতে পারবে না, যা তাদের সাময়িক স্বস্তি দেয়। তবে হেনরির উপস্থিতি টের পেয়ে উইল একটি ভিশন দেখে যে হেনরি গুহায় প্রবেশ করছে। হেনরি যখন টানেলের ভেতর দিয়ে এগোতে থাকে তখন সে তার শৈশবের একটি মর্মান্তিক স্মৃতি পুনরায় অনুভব করতে বাধ্য হয়, যেখানে সে একজনকে হত্যা করেছিল এবং সেই ঘটনাটি তার জীবন চিরতরে বদলে দিয়েছিল। উইল হেনরি এই দুর্বলতা বুঝতে পারে এবং দলকে জানায় যে কোনো শিশুই এখনও নিরাপদ নয়। রবিন উইলকে পরামর্শ দেয় যে হেনরিকে থামানোর ক্ষমতা তার আছে। উইল হেনরিকে আটকে রাখতে রাজি হয় এবং বাকিদের এগিয়ে যেতে বলে। ল্যাবে ফিরে এসে সামরিক কর্মকর্তারা হেলিকপ্টার থেকে শক্তিশালী আল্ট্রাসাউন্ড স্পিকার ব্যবহার করে হামলা চালায়, যাতে 11 এবং কালিকে অকেজো করে দেওয়া যায়। যন্ত্রণায় মেয়েরা যখন ভেঙে পড়ে, জিম তাদের বাঁচাতে অফিসারদের সাথে গোলাগুলিতে লিপ্ত হয়, কিন্তু এক পর্যায়ে সে আটকা পড়ে যায়। টানেলের ভেতরে হোলি একটি পোর্টালের মাধ্যমে শিশুদের নিরাপদে সরিয়ে নিতে শুরু করে। ল্যাবের বিশৃঙ্খলা দেখে ডাস্টিন একটি বোমা নিক্ষেপ করে হেলিকপ্টার এবং স্পিকারগুলো ধ্বংস করে দেয়। এই বিশাল বিস্ফোরণে ভাড়াটে সৈন্যরাও খতম হয়। সনিক অ্যাটাক থেকে মুক্তি পেয়ে প্রতিশোধপরায়ণ 11 অবশিষ্ট অফিসারদের নির্মমভাবে নির্মূল করে, তবে তারা দেখতে পায় যে কালির গায়ে গুলি লেগেছে। জিম যখন চিকিৎসা সরঞ্জাম খুঁজতে যায় তখন কালি 11কে বলে যে এটাই সম্ভবত তার নিয়তি ছিল। জিম ফিরে আসার আগেই কালি শেষ নিঃশ্বাস ত্যাগ করে। পর্বটি যখন চরম উত্তেজনার দিকে পৌঁছায়, হেনরি টানেলের ভেতর দিয়ে যেতে যেতে তার অতীতের আরেকটি মুহূর্ত স্মরণ করতে থাকে, যখন একজন ডাক্তার তার হাতে গুলি করে তাকে আহত করেছিলেন। হুইলও এই স্মৃতিটি একই সাথে দেখতে পায়। 11 এবং জিম দলের বাকিদের সাথে পুনরায় মিলিত হয় এবং তারা সবাই কালির মৃত্যুতে শোক প্রকাশ করে। 11 ভাসমান পাথরগুলোকে অ্যাবিসের দিকে যেতে দেখে এবং বুঝতে পারে যে সে এগুলোকে উপরে ওঠার পথ হিসেবে ব্যবহার করতে পারবে। যাওয়ার আগে জিম তাকে শেষবারের মতো থামায় এবং একটি চূড়ান্ত প্রতিশ্রুতি চায়। একবার ভেকনা মারা গেলে সে কি কথা দিচ্ছে যে সে আর কোনো বেপরোয়া বা আত্মঘাতী কাজ করবে না? उसे मार दूंगी। अच्छा, और उसके बाद? 11 জিমকে মনে করিয়ে দেয় যে অনেক বছর আগে যখন সে কাউকে বিশ্বাস করত না, তখন জিমই তাকে বনের মধ্যে খুঁজে পেয়েছিল। জিমই তার দেখাশোনা করেছে, তাকে বাঁচতে শিখিয়েছে এবং পথ দেখিয়েছে। সে জিমকে বলে যে সে আর সেই ছোট মেয়েটি নেই, সে এখন একজন প্রাপ্তবয়স্ক নারী এবং তাকে সেটাই করতে হবে যা সে সঠিক বলে মনে করে। সে জিমের কাছে তার বিশ্বাস প্রার্থনা করে এবং শেষ পর্যন্ত জিম তাকে আশীর্বাদ ও সম্মতি দেয়। এদিকে হেনরি তার অতীতের একটি স্মৃতি রোমন্থন করে। আত্মরক্ষার্থে পাথর দিয়ে একজন ডাক্তারকে হত্যা করার পর সে শোকে ভেঙে পড়েছিল। তখন সে একটি স্যুটকেস খুলে মাইন্ড ফ্লেয়ারের পাথরের একটি টুকরো খুঁজে পায়। সেটি স্পর্শ করার সাথে সাথে মাইন্ড ফ্লেয়ার তাকে তার রাজ্যের বিভিন্ন দৃশ্য দেখায় এবং তাকে আহ্বান করে। এরপর সেই সত্তাটি হেনরির ক্ষতস্থান দিয়ে তার শরীরে প্রবেশ করে। এর নির্যাস হেনরির রক্তে মিশে গিয়ে তাকে অসীম ক্ষমতা প্রদান করে। ডাক্তার মুমূর্ষ অবস্থায় হেনরিকে এই অশুভ প্রভাবের বিরুদ্ধে লড়াই করতে অনুরোধ করলেও হেনরি মাইন্ড ফ্লেয়ারের নিয়ন্ত্রণের কাছে নতি স্বীকার করে। সে ডাক্তারকে হত্যা করে এবং মাইন্ড ফ্লেয়ারের দাসে পরিণত হয়। উইল এই স্মৃতিগুলো দেখার পর হেনরির সাথে যোগাযোগ করার চেষ্টা করে। সে হেনরিকে বলে যে সে তখন কেবল একটি শিশু ছিল এবং সে আসলে খারাপ ছিল না। মাইন্ড ফ্লেয়ার তাকে নিয়ন্ত্রণ করতে এই স্মৃতিগুলো আড়াল করে রেখেছিল। উইল হেনরিকে অনুরোধ করে যাতে সে তাদের মাইন্ড ফ্লেয়ারকে চিরতরে থামাতে সাহায্য করে,
কিন্তু হেনরি তিক্ততা নিয়ে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে। সে দাবি করে যে মাইন্ড ফ্লেয়ার তাকে পৃথিবীর আসল কুৎসিত রূপ দেখিয়েছে এবং সে কোনো শিকার নয়, বরং সে নিজেই এই পথ বেছে নিয়েছে। বর্তমানে হেনরির ক্ষমতা প্রচণ্ড বৃদ্ধি পায় এবং সে মাইন্ড ফ্লেয়ারের হৃৎপিণ্ড পুনরায় সচল করে সেই বিশাল প্রাণীটিকে পুনরুজ্জীবিত করতে সক্ষম হয়। যখন দলটি এগিয়ে আসা দানবটির হাত থেকে বাঁচতে পালাচ্ছিল, তখন 11 সেখানে পৌঁছে সেটির সাথে যুদ্ধে লিপ্ত হয়। সে তার ক্ষমতা ব্যবহার করে দানবটির বুকে একটি গর্ত তৈরি করে এবং ভেকনার মুখোমুখি হতে সেটির ভেতরে ঝাঁপ দেয়। 11 যখন ভেতরে ভেকনার সাথে লড়াই করছিল, বাইরের দলটি দানবটিকে দুর্বল করার জন্য সম্মিলিত আক্রমণ শুরু করে। ন্যান্সি সামনে থেকে নেতৃত্ব দিয়ে মাইন্ড ফ্লেয়ারের নজর সরিয়ে রাখে এবং বাকিরা সব দিক থেকে সেটিকে আগুনে পুড়িয়ে দেয়। আগুনের তাপে দানবটি দুর্বল হয়ে পড়লে 11 সুবিধাজনক অবস্থানে চলে আসে। ভেকনা শেষবার আঘাত করার চেষ্টা করে, কিন্তু হঠাৎ তার শরীর স্থবির হয়ে যায়, কারণ উইল তাদের মধ্যকার সংযোগ ব্যবহার করে হেনরির নড়াচড়ার নিয়ন্ত্রণ কেড়ে নেয়। এই সুযোগে 11 ভেকনার হাত ভেঙে দেয় এবং তাকে মাটিতে চেপে ধরে, যার ফলে মাইন্ড ফ্লেয়ার ভেঙে পড়ে। হোলির নেতৃত্বে শিশুরা অবশেষে টানেল থেকে নিরাপদে বেরিয়ে আসে। যখন ভেকনা বিধ্বস্ত অবস্থায় লড়াই করছিল, জোনাথন হকিংসের হারিয়ে যাওয়া প্রতিটি মানুষের স্মৃতিতে তাড়িত হয়ে একটি কুঠার দিয়ে ভেকনার শিরশ্ছেদ করে তার প্রতিশোধ নেয়। অন্যদিকে জিম ল্যাবের শক্তির উৎস ধ্বংস করার জন্য বোমা স্থাপন করে, যাতে দুই জগতের সংযোগ বিচ্ছিন্ন করা যায়। যখন দলগুলো পুনরায় একত্রিত হয়ে এলাকা ছেড়ে পালানোর চেষ্টা করছিল, তখন তাদের গাড়ির টায়ার ফেটে যায়। ডক্টর কে এবং তার রক্ষীরা তাদের ঘিরে ফেলে এবং আল্ট্রাসাউন্ড মেশিনের সাহায্যে 11-এর ক্ষমতা নিষ্ক্রিয় করে দেয়। বন্দুকযুদ্ধের মুখে পড়ে 11 বুঝতে পারে যে সে তখনও আপসাইড ডাউনের প্রভাব বলয়ের মধ্যেই রয়েছে। সে মাইকের মনে প্রবেশ করে শেষবারের মতো বিদায় জানায়। সে বুঝিয়ে বলে যে সে যদি লুপটি বন্ধ করার জন্য পেছনে থেকে না যায়, তবে সামরিক বাহিনী এবং দানবরা তাদের ওপর হামলা চালানো কখনোই বন্ধ করবে না। মাইক মরিয়া হয়ে অন্য কোনো পথ খোঁজার চেষ্টা করে, কিন্তু 11 তাকে বলে যে মাইককে অবশ্যই তার এই সিদ্ধান্ত মেনে নিতে হবে, কারণ মাইকই তাকে সবচেয়ে ভালো বোঝে। বিস্ফোরণটি ল্যাবের শক্তির উৎস ধ্বংস করে দেয়, যার ফলে একটি চেইন রিয়াকশন শুরু হয় যা আপসাইড ডাউন এবং মানুষের জগতের সাথে এর সমস্ত সংযোগ মুছে ফেলতে শুরু করে। এক বিশাল আলোকছটার মধ্যে দিয়ে আপসাইড ডাউন বিলুপ্ত হয়ে যায় এবং সেই সাথে 11ও অদৃশ্য হয়ে যায়। পোর্টালগুলো বন্ধ হয়ে যায়, যা থেকে বেঁচে ফেরা মানুষেরা এমন এক পৃথিবীতে ফিরে আসে যা অন্ধকার মুক্ত, কিন্তু 11-এর বিয়োগের শোকাতুর। মাইক পুরোপুরি ভেঙে পড়ে। 18 মাস পর হকিন্সের জীবন আবার স্বাভাবিক হতে শুরু করেছে। শহর থেকে সামরিক বাহিনী প্রত্যাহার করা হয়েছে। আজ শিশুদের গ্র্যাজুয়েশন ডে বা স্নাতক অনুষ্ঠানের দিন। ম্যাক্স এখন পুরোপুরি সুস্থ। সে লুকাসের সাথে একটি সুন্দর মুহূর্ত ভাগ করে নেয়। তবে মাইক এখনও সেই জায়গায় পড়ে থাকে যেখানে একসময় পোর্টাল ছিল। সে জিমের কাছে তার দুঃখ প্রকাশ করে বলে যে সে জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত নয়। সে এবং 11 একটি জলপ্রপাতের পাশের শহরে শান্তিতে জীবন কাটানোর পরিকল্পনা করেছিল। জিম তাকে সান্ত্বনা দিয়ে বলে যে 11 তার সিদ্ধান্ত নিয়েছে, এখন মাইককে নিজের সিদ্ধান্ত নিতে হবে। সে তার নিজের প্রিয়জন হারানোর অভিজ্ঞতার কথা শেয়ার করে এবং বুঝিয়ে বলে যে 11ই তাকে একসময় শিখিয়েছিল যে প্রিয়জনদের সম্মান করার একমাত্র উপায় হল নিজেদের জীবনকে গুছিয়ে সামনে এগিয়ে যাওয়া। জিমের কথা এবং 11-এর ত্যাগে অনুপ্রাণিত হয়ে মাইক শেষ পর্যন্ত আবার নতুন করে বাঁচার পথ খুঁজতে রাজি হয়। जिसने हमारे स्कूल का नाम रोशन किया है। लेडीज एंड जेंटलमैन, तालियों से स्वागत करें हमारे होनहार छात्र का, डस्टिन हेंडरसन। কিছুক্ষণ পরেই গ্র্যাজুয়েশন বা সমাবর্তনের দিন চলে আসে। স্কুলের প্রিন্সিপাল
সমাবর্তন বক্তা হিসেবে ডাস্টিনকে মঞ্চে স্বাগত জানান। তার বক্তৃতায় ডাস্টিন শহরের মুখোমুখি হওয়া সেই বিপদগুলোর কথা এবং তারা কিভাবে প্রায় মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিল তা স্মরণ করে। সে ব্যাখ্যা করে যে পৃথিবীর অন্ধকার সত্ত্বেও তার বন্ধুরা তাকে অবিশ্বাস্য সব শিক্ষা দিয়েছে এবং একটি আপন পরিবার খুঁজে পেতে সাহায্য করেছে। সে এক উদ্ধত সুরে তার বক্তব্য শেষ করে এবং ছাত্রছাত্রীদের সাথে খারাপ ব্যবহার করার জন্য স্কুলের প্রিন্সিপালের সমালোচনা করে স্কুলকে গোল্লায় যেতে বলে। ছাত্রছাত্রীরা উল্লাসে ফেটে পড়ে এবং ডাস্টিন তার জীবনের পরবর্তী অধ্যায়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়। অনুষ্ঠান শেষে অক্ষত নামের একটি মেয়ে ডাস্টিনের কাছে এসে তার বক্তৃতার প্রশংসা করে এবং সেদিন রাতে তার বাড়িতে একটি পার্টিতে আমন্ত্রণ জানায়। বাকি ছেলেরা সেখানে যাওয়ার জন্য উত্তেজিত থাকলেও মাইকের মাথায় তাদের দলের জন্য অন্য পরিকল্পনা ছিল। এদিকে রবিন, জোনাথন, স্টিভ এবং ন্যান্সি সেদিন সন্ধ্যায় মিলিত হয়। তারা চারজনই হকিন্স ছেড়ে নতুন কেরিয়ার শুরু করেছে। স্টিভ একজন শিক্ষক হয়েছে এবং বাচ্চাদের সাথে কাজ করা সে উপভোগ করে। রবিন একটি গার্লস স্কুলে পড়াচ্ছে আর ন্যান্সি তার পৃথিবী দেখার ইচ্ছার কথা জানায়। সে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ায়, ছোটখাটো কাজ করে এবং নতুন নতুন জায়গা আবিষ্কার করে। তারা সবাই নিয়মিত যোগাযোগ রাখার এবং দেখা করার প্রতিশ্রুতি দেয়। সেদিন রাতে জিম এবং জয়েস একটি রেস্তোরাঁয় ছিল। বাচ্চারা বড় হয়ে পড়াশোনার জন্য হকিন্স ছেড়ে চলে যাওয়ায় জিম জয়েসের প্রশংসা করে বলে যে সে কত চমৎকারভাবে তাদের বড় করেছে। সে জানায় যে সে একটি বড় শহরে শেরিফের চাকরির প্রস্তাব পেয়েছে, যেখানে বেতনও বেশি এবং একটি সুন্দর বাড়িও পাওয়া যাবে। যেহেতু এখন বাড়িতে দেখাশোনার কেউ নেই, সে প্রস্তাব দেয় যেন তারা দুজন একসাথে সেখানে চলে যায়। এরপর জিম সেখানেই জয়েসকে বিয়ের প্রস্তাব দিয়ে অবাক করে দেয়। कौन सुनाई देती है? स्ट्राडवॉन ज़ारोविच डस्टिन दपार के पास आता है। वैम्पायर उस पर कूद पड़ता है और अपने नुकीले दांतों से उसे काटता है। देखने वाले उसे मरता देख चौंक जाते हैं। उसका लूप বাড়িতে ফিরে মূল ছেলেদের দলটিকে ডানজিয়ান্স অ্যান্ড ড্র্যাগনস বা D&D খেলতে দেখা যায়, যা প্রথম সিজনের একদম প্রথম দৃশ্যটিকে মনে করিয়ে দেয়। খেলা শেষ করে তারা একসাথে বসে তাদের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে। লুকাস এবং ম্যাক্স একসাথে কলেজে পড়ার এবং দম্পতি হিসেবে জীবন কাটানোর পরিকল্পনা করে। ডাস্টিন তার বন্ধুদের কাছাকাছি থেকে একজন বিশ্বমানের বিজ্ঞানী হওয়ার সংকল্প করে। মাইক অবশ্য একজন লেখক হয়েছে। সে তাদের দলের সাহসিকতার গল্প পুরো পৃথিবীর সাথে শেয়ার করার জন্য নথিবদ্ধ করছে। তবে সে একটি চমৎকার তত্ত্বও প্রকাশ করে। 18 মাস আগে যখন 11 তার মনের মাধ্যমে বিদায় জানিয়েছিল, তখন আল্ট্রাসাউন্ড স্পিকারের উপস্থিতির কারণে তা সম্ভব হওয়ার কথা ছিল না। মাইক বিশ্বাস করে এর পেছনে কালির হাত ছিল। আত্মঘাতী মিশনের ব্যাপারে জিম এবং 11-এর কথোপকথন শুনে কালি বুঝতে পেরেছিল যে 11-এর একটি স্বাভাবিক জীবন পাওয়ার অধিকার আছে। তাই মৃত্যুর আগে কালি তার মায়ার শক্তি ব্যবহার করে ডক্টর কে, গার্ড এবং এমনকি 11-এর বন্ধুদেরও বিশ্বাস করিয়েছিল যে 11 বিস্ফোরণে মারা গেছে। মাইকের তত্ত্ব অনুযায়ী সবাই যে 11কে মরতে দেখেছিল তা ছিল কালির তৈরি একটি শক্তিশালী হ্যালুসিনেশন বা বিভ্রম মাত্র। বাস্তবে 11 বেসমেন্ট দিয়ে পালিয়ে গিয়ে সেই জলপ্রপাতের কাছের শহরে চলে গিয়েছিল, যেটির কথা তারা একবার আলোচনা করেছিল। সেখানে সে এক নতুন পরিচয় বসবাস করছে, নিরাপদ এবং শিকারীদের হাত থেকে মুক্ত। এই তত্ত্বে ছেলেরা অনেক সান্ত্বনা পায় এবং তারা বিশ্বাস করতে শুরু করে যে তাদের বন্ধুটি বাইরে কোথাও তার সেরা জীবন কাটাচ্ছে। পুরো দলটি যখন রাতের খাবারের জন্য ওপরে যায়, তখন হোলি, ডাইরেক্ট এবং তাদের বন্ধু সার্কেল নিজেদের D&D অভিযান শুরু করার জন্য টেবিলটিকে দখল করে নেয়। মাইক মুচকি হেসে তাদের দেখে এবং বুঝতে পারে যে একটি নতুন প্রজন্মের বন্ধুরা তাদের জায়গা করে নিয়েছে। এভাবেই স্ট্রেঞ্জার থিংসের 5 সিজনের দীর্ঘযাত্রার পরিসমাপ্তি ঘটে। সো ভিডিওটিতে লাইক করে দিন এবং চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। এই ভিডিওটি আপনার কেমন লাগলো সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। हम सब तुमसे